ইন্টারন্যাশনাল সব রিভিউয়াররা বলতেছে ম্যাকবুক নিও যখন দরজা দিয়ে ঢুকে তখন এই বাজেটের সব উইন্ডোজ ল্যাপটপ নাকি জানালা দিয়ে পালায়। ব্যাপারটা কতটুকু সত্য বা বাংলাদেশি পার্সপেক্টিভে এই ম্যাকবুক নিও মানে অ্যাপলের সবচেয়ে বাজেট সেগমেন্টের একটা ম্যাকবুক ল্যাপটপ সেটা কতটুকু অ্যাপ্রোপ্রিয়েট সেটা আজকের ভিডিওতে আমরা দেখব এবং আমরা এখন আপনাদেরকে ভালোভাবেই বলতে পারি আপনারা অলরেডি হয়তোবা জানেন যে আগে যাদের পয়সা কম ছিল তারা ম্যাকবুক কেনার স্বপ্নও দেখতো না। সেই স্বপ্নটাকে কিন্তু অনেকটা হাতের নাগালে নিয়ে আসার চেষ্টা করেছে অ্যাপল এবার এবং অ্যাপল এখন শুধুমাত্র এলিটদের ব্র্যান্ড না, যারা একটু মানে বাজেটের মধ্যে ল্যাপটপ কিনতে চাচ্ছেন তাদের কাছেও কিন্তু ধরা দিয়েছে ম্যাকবুক। সো আমার হাতে আছে ম্যাকবুক নিও। আজকে আমরা এটা আনবক্স করব, আমার ফার্স্ট ইমপ্রেশন জানাবো, পাশাপাশি এইটার একটা ইনডেপথ রিভিউ আপনাদের জন্য আমরা দিব এই একটা ভিডিওতে। সো চলুন শুরু করা যাক। আমরা ফার্স্টে আনবক্সিং দিয়ে স্টার্ট করতে চাই, দেখি এইটার ভেতরে আসলে কি আছে। বক্সের পেছনের দিকে টিপিক্যাল অ্যাপল স্টাইলের স্ট্র্যাপের মতো দেওয়া হয়েছে। আমরা এগুলোকে রিমুভ করি, এই পেপারটা এই পাশ থেকে রিমুভ করলাম অ্যান্ড দেন এটা খুবই স্যাটিসফাইং একটা ফিল আসে বাই দ্য ওয়ে অ্যাপলের প্রোডাক্ট আনবক্স করতে গেলে। এইবার আমরা বক্সটা খুলে ফেলি। ওকে, সো প্রথমেই আমরা ল্যাপটপটা দেখতে পাচ্ছি অ্যান্ড ল্যাপটপটা আমরা একটু সাইডে রেখে বক্সের বাকি কন্টেন্টগুলো আগে দেখব। খুবই ভারী মনে হচ্ছে, এটা মানে প্রিমিয়াম লাগতেছে আর কি। অবভিয়াসলি অ্যাপলের ল্যাপটপ প্রিমিয়াম লাগবেই। সো ভেতরে আরেকটা বক্স আছে, আমরা জানি অ্যাকচুয়ালি বক্সের কন্টেন্ট কি। এখানে কিছু ডকুমেন্টেশন আছে, সেগুলো আর এখন বের করলাম না। এখানে আমরা একটা ইউএসবি সি টু সি কেবল দেখতে পাচ্ছি, টিপিক্যাল ব্রেডেড কেবল। অ্যাপলের এই কেবলগুলো খুবই হাই কোয়ালিটির হয়, বেশিরভাগ ম্যাকবুকে এইটাই থাকে। এরপর বক্সের ভিতরে একটা চার্জার আছে এবং এই চার্জারটা একদম মোবাইলের চার্জারের মতো। উইন্ডোজের উচিত অ্যাপল থেকে শিখা, কারণ উইন্ডোজের ল্যাপটপগুলোর যে চার্জার থাকে বাজেট সেগমেন্টও বিশাল বিশাল বিফি টাইপের চার্জার থাকে, বাট এটা একদমই মোবাইলের চার্জারই দেওয়া হয়েছে, কারণ এইটাতে প্রসেসর মোবাইলের স্পয়লার দিয়ে দিলাম। যাই হোক, এই হচ্ছে বক্সের কন্টেন্ট, আর কিছুই নাই। এইবার আমরা একটু অ্যাকচুয়াল ল্যাপটপটার দিকে তাকাই। ওকে, সো এই হচ্ছে ল্যাপটপটা এবং এটার মধ্যে একটা পেপার র্যাপ দেওয়া হয়েছে আগে। সো আমরা র্যাপিংটা খুলে ফেললাম অ্যান্ড এই হচ্ছে ল্যাপটপ। আমাদের হাতে এটা সিলভার কালার ভেরিয়েন্টটা আছে অ্যান্ড এইটা দেখে বোঝাই যাচ্ছে না যে এটা ম্যাকবুক নিও বা অন্য কিছু, কারণ এটাকে দেখতে অনেকটা ম্যাকবুক এয়ার বা ম্যাকবুক প্রো সেগুলোর মতোই লাগছে, মানে ডিজাইন সেম টু সেম। তবে এইবার ম্যাকবুক কিন্তু নতুন একটা কাজ করেছে। আগে জাস্ট দুইটা কালার ভেরিয়েন্ট থাকতো, কিন্তু এইবার চারটা কালার ভেরিয়েন্ট আছে। আমাদের হাতে এটা সিলভার কালার ভেরিয়েন্ট আছে, এর বাইরে সিট্রাস, ব্লাশ এবং ইন্ডিগো নামে আরো তিনটা কালার আছে। সেগুলো একটু কালারফুল, অনেকেই হয়তো বা পছন্দ করবে। ইভেন সেই কালারগুলোর সাথে কিবোর্ডের যে ডিজাইন সেটাও কিন্তু হালকা একটু ম্যাচ করে দেওয়া হয়েছে। ওকে, আমরা এখন একটু এই ল্যাপটপটার লিডটা ওপেন করে দেখি যে ভেতরের কি অবস্থা। সো লিডটা ওপেন করার সাথে সাথে আমরা ভিতরে দেখতে পাচ্ছি এখানে ডিসপ্লেতে একটা পেপার দেওয়া আছে এন্ড ল্যাপটপ অটোমেটিক্যালি অন হয়ে গেছে। দ্যাটস গুড। অলরাইট, সো সিলভার কালারের ল্যাপটপটাতে কিবোর্ড দেখতে পাচ্ছি হোয়াইট কালারের আছে, যেরকমটা বলছিলাম। অন্যান্য কালারগুলোতে কিন্তু একটু থিম মেইনটেইন করে তারপরে কিবোর্ডের ডিজাইনটা দেওয়া হয়েছে, জাস্ট একটা ক্যারেক্টার অ্যাড করে সেজন্য। অলরাইট, ইন্টারনালস নিয়ে বাকি কথা বলার আগে আমরা প্রথমেই বলে নিই এই ল্যাপটপটার বিল্ড কোয়ালিটি কিন্তু খুবই সলিড এবং হাতে নেওয়ার পরেই আমি এটা ফিল করছিলাম যে এইটা যদিও অ্যাপল বলছে তাদের বাজেট সেগমেন্টের ল্যাপটপ, বাট তারা বিল্ড কোয়ালিটিতে একটুও কম্প্রোমাইজ করে নাই। ফুললি অ্যালুমিনিয়াম বিল্ডের একটা ল্যাপটপ, যার ফলে হাতে নিয়ে আমি হেফটি ওয়েটটাও বুঝতে পারতেছি। 1 কেজির একটু উপরে 1238 গ্রামের মতো হচ্ছে এটার ওজন। এবং ল্যাপটপের পেছনের পার্টে আমরা অ্যাপলের লোগোটা দেখতে পাচ্ছি। একদম যদি ব্যাক সাইডে তাকায় তাহলে এখানেও কিছু নাই, জাস্ট একটা রাবার ফিট আছে এন্ড খুবই কোল্ড টু টাচ একটা ফিলিং। এই ফিলিংটাই কিন্তু অনেক বেশি প্রিমিয়াম লাগে, আর এই ল্যাপটপটা যে প্রিমিয়াম সেটা একদম বলাই বাহুল্য, আমি প্রথমবার হাতে নিয়েই বুঝতে পারছি। এছাড়া সাইডগুলোতে দুই পাশে দুইটা স্পিকার গ্রিল দেখতে পাচ্ছি এবং ডান পাশে স্পিকার গ্রিলের সাথে একটা 3.5 মিলিমিটার কম্বো অডিও জ্যাক দেখা যাচ্ছে, আর জাস্ট দুইটা ইউএসবি সি পোর্ট। পোর্টের বেলায় তারা একটু কৃপণতা করেছে। এখানে দুইটা ইউএসবি সি, একটা হচ্ছে ইউএসবি 2.0 আর একটা হচ্ছে 3.0। যেটা ইউএসবি 3 সেটাতে কিন্তু ডিপি সাপোর্ট আছে, তার মানে ডিসপ্লে আউটপুট দিতে পারবেন। 4K 60 FPS পর্যন্ত এক্সটার্নাল ডিসপ্লে আপনি কানেক্ট করতে পারবেন, সাথে কিন্তু এটার যে বিল্ট ইন ডিসপ্লে আছে সেটাও ব্যবহার করতে পারবেন। নাও অনেকেই হয়তোবা এই ল্যাপটপের প্রাইস জানার জন্য অধীর আগ্রহে ওয়েট করছেন। ইন্টারন্যাশনাল প্রাইসের সাথে বাংলাদেশের প্রাইসের কিছুটা তারতম্য থাকবে, সেটাই স্বাভাবিক। ইন্টারন্যাশনালি এই ল্যাপটপের যে বেস ভেরিয়েন্ট মানে 8 256 জিবি সেটা লঞ্চ হয়েছে $599 মানে $600 এবং এটার আরেকটা হায়ার ভেরিয়েন্ট আছে, সেটা হচ্ছে 8 512 জিবি এবং ওইটাতে টাচ আইডিও আছে। সেটার দাম নির্ধারণ করা হয়েছে $699 বা $700। বাট বাংলাদেশ থেকে যদি আপনারা কিনতে চান তাহলে এই ল্যাপটপটা আনবক্সিং টেক থেকে আপনারা কিনতে পারবেন। তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এত আর্লি আমাদের কাছে পাঠানোর জন্য। বসুন্ধরা সিটিতে তাদের শপ আছে এবং তাদের অনলাইনে ওয়েবসাইটও আছে, ফেসবুক পেজ থেকে শুরু করে অন্যান্য যত ডিটেল আছে সব ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। এবং আনবক্সিং টেকের কাছে এই ল্যাপটপটা আমরা যে মুহূর্তে ভিডিও বানাচ্ছি তখন এটার বেস ভেরিয়েন্টটা 85,000 টাকায় পাওয়া যাচ্ছে এবং যদি আপনি হায়ার ভেরিয়েন্টটা মানে 8 512 জিবিটা নিতে চান, যেটার সাথে আবার টাচ আইডি আছে, সেটা নিতে হলে আপনাকে গুনতে হবে 98,000 টাকা। নাও এই প্রাইসটা বাংলাদেশি পার্সপেক্টিভে কতটুকু অ্যাপ্রোপ্রিয়েট, এবং অনেকেই যে বলছে এটা হচ্ছে উইন্ডোজ ল্যাপটপ কিলার, আসলেই কি কিলার কিনা, মানে উইন্ডোজ ল্যাপটপের দিন কি তাহলে শেষ হতে যাচ্ছে, বা বাংলাদেশি মার্কেটে এটা আসলে কোন জায়গায় দাঁড়াবে সেই বিষয়টা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব এবং এটার পারফরম্যান্স সহ অন্যান্য যত জিনিস আছে সবকিছু জানতে পারবেন। আমরা এখন জাস্ট এই ল্যাপটপটাকে একটু টেস্ট করব, টেস্ট করার পর আবার ফেরত আসতেছি। যদি আমাদের অনেক সময় লাগবে, বাট আপনাদের জন্য জাস্ট তুরিতেই চলে আসবো। অলরাইট, এই ম্যাকবুক নিও ল্যাপটপটাকে আমরা রিগোরাসলি টেস্ট করেছি এবং আমাদের টেস্টের রেজাল্ট পাশাপাশি আমাদের এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব এই ল্যাপটপটা নিয়ে।
তার আগে আপনাদেরকে বলে দিই আমাদের হাতে এই প্রাইস রেঞ্জের কাছাকাছি আরেকটা ল্যাপটপ আছে, সেটা হচ্ছে অ্যাপলেরই ম্যাকবুক M1 এয়ার, দ্য ওজি M1 সিরিজের ল্যাপটপ। এবং এই ল্যাপটপটার প্রাইস কাছাকাছি, পারফরমেন্সও খুব কাছাকাছি, মানে সিমিলারিটি আছে, যে কারণে এই দুইটার টুকটাক একটু কম্প্যারিজনও মাঝখান দিয়ে আপনাদেরকে আমরা বলে দিব। এবং অনেকে হয়তো বা উইন্ডোজের ল্যাপটপের সাথে কম্প্যারিজন চাইবেন, সেটা নিয়ে আমরা সেপারেটলি আরেকটা ভিডিও করবো বাই দ্য ওয়ে। সো আজকে উইন্ডোজ ল্যাপটপের সাথে খুব একটা বেশি কম্পেয়ার করবো না। তারপরেও আমি জাস্ট পারতেছি না একটা জিনিস মেনশন না করে থাকতে, সেটা হচ্ছে বিল্ড কোয়ালিটি। যতবারই এই ল্যাপটপটা হাতে নিচ্ছি ততবারই মনে হচ্ছে যে এটার দাম মনে হয় লাখ টাকার উপরে, বাট আসলে কিন্তু লাখ টাকার কম, কারণ এটার বিল্ড কোয়ালিটি এতটাই সলিড। এই রেঞ্জের যত উইন্ডোজ ল্যাপটপ আছে তার বেশিরভাগগুলোই প্লাস্টিকের হয়, এবং আপনি যখন ধরবেন, জোরে চাপ দিবেন, তখন একটু ক্র্যাকিং সাউন্ড হবে। অ্যান্ড মানে হাতে জাস্ট ওভারঅল প্রিমিয়াম ফিলটা পাওয়া যায় না, যেটা এটার পাওয়া যাচ্ছে। অ্যান্ড এই প্রিমিয়ামনেসটা মাইলস বেটার। এবং এই দুইটা ল্যাপটপের মধ্যে হাতে নেওয়ার পরে আমি মানে প্রথম যে ডিফারেন্সটা খেয়াল করছি সেটা হচ্ছে এই M1 ম্যাকবুক এয়ারের বা এম সিরিজের প্রত্যেকটা ল্যাপটপেরই অ্যাপলের লোগোটা গ্লসি, আর এটার যে অ্যাপলের লোগোটা সেটা কিছুটা ম্যাট ফিনিশের দেওয়া হয়েছে, এটাই সবচেয়ে বড় পার্থক্য। বিল্ড কোয়ালিটি ভালো হওয়ার কারণে আরেকটা খুব ভালো জিনিস আমি পেয়েছি এই ল্যাপটপে, সেটা হচ্ছে এটার যে হিঞ্জটা, সেটা আপনি এক আঙুলে খুব ইজিলি উঠায় ফেলতে পারবেন। অ্যান্ড এই হিঞ্জটার স্ট্যাবিলিটি বা ডিউরেবিলিটিও অনেক ভালো। উইন্ডোজ ল্যাপটপে কিন্তু এত স্টেবল হিঞ্জওয়ালা ল্যাপটপ পাওয়া যায় না, সেই বিবেচনায় এটা ডেফিনেটলি একটা A+ রেটিং পাবে। অলরাইট, সোফার তো এই ল্যাপটপে সবকিছু ভালোই বলতেছি, বাট যে জায়গাতে কস্ট কাট করা হয়েছে সেই জায়গাটা এবার একটু আসি, আর সেটা হচ্ছে এই ল্যাপটপের ডিসপ্লে। সো এতে 13 ইঞ্চির ডিসপ্লে আছে, এবং এই ডিসপ্লেটার রেজুলেশন হচ্ছে 2408x1506, এবং এটা হচ্ছে একটা IPS ব্যাকলিট ডিসপ্লে। এটাতে 60 হার্জ রিফ্রেশ রেট আছে, এবং এইটার ব্রাইটনেস হচ্ছে 500 নিট। এবং দুইটা জায়গাতে ম্যাকবুক M1 এয়ার থেকে এটা পিছায় থাকবে। প্রথমত এই ডিসপ্লেটাতে ট্রু টোন নাই। যারা ম্যাকবুকের আগে ব্যবহার করেছেন তারা জানেন ট্রু টোনটা খুবই ইউজফুল একটা ফিচার। আপনি যে লাইটিং এনভায়রনমেন্টে থাকবেন সেটার সাথে অ্যাডাপ্ট করে কিন্তু ডিসপ্লেটা অ্যাডজাস্ট হয়। পাশাপাশি এইটার যে PPI আছে সেটা হচ্ছে 219 PPI, এইটাও কিন্তু ম্যাকবুক M1 এয়ার থেকে স্লাইটলি কম। আরেকটা ছোট্ট জিনিস আছে, সেটা হচ্ছে এই ল্যাপটপটাতে কিন্তু P3 ওয়াইডার কালার গ্যামুট সাপোর্ট করে না, এটাতে স্ট্যান্ডার্ড যে sRGB কালার আছে সেইটাই সাপোর্ট করে। সো ওভারঅল যদি ডিসপ্লেটার স্পেসিফিকেশন দেখেন কিংবা রিয়েল লাইফ ইউসেজের কথাও যদি বলি, তাহলে এই প্রাইস রেঞ্জে উইন্ডোজ সেগমেন্টের যে ল্যাপটপগুলো আছে সেগুলোতেও বেটার ডিসপ্লে প্রোভাইড করা হয়। আর আমরা যদি অ্যাপল টু অ্যাপল কম্পেয়ার করি, তাহলে ম্যাকবুক M1 এয়ার যেটা আছে সেটাতেও কিন্তু বেটার ডিসপ্লে দেওয়া হয়েছে। তবে এখানে একটা কথা আছে, এই ল্যাপটপগুলো যে টাইপের মানুষের জন্য তৈরি করা হয়েছে, স্পেশালি যারা একটু অফিসে টুকটাক কাজ করবেন কিংবা স্টুডেন্টদের জন্য, তারা কিন্তু এই ডিসপ্লে নিয়ে মোটামুটি হ্যাপি হবে। এটাতে যে খুব একেবারে মেজর ড্রব্যাক আছে ব্যাপারটা কিন্তু সেরকম না। তবে আরেকটা জিনিস আমি খুব ভালোভাবে নোটিস করেছি, সেটা হচ্ছে ডিসপ্লের চারপাশের বেজেল। এটা যে একটু বাজেট সেগমেন্টের ল্যাপটপ, এটা আপনি এই ডিসপ্লের বেজেলগুলো দেখলেই বুঝতে পারবেন। ইভেন ম্যাকবুক এয়ার যেটা আছে সেটাতেও কিন্তু এত মোটা বেজেল ছিল। স্পিকিং অফ কস্ট কাটিং, আরেকটা জায়গা আছে যেখানে কস্ট কাট করেছে অ্যাপল, সেটা হচ্ছে এইটার যে কিবোর্ড আছে সেখানে ব্যাকলাইট দেয় নাই। আমরা কিন্তু এই রেঞ্জের যত ল্যাপটপ দেখি প্রত্যেকটাতেই ব্যাকলাইট আছে। ম্যাকবুক M1 এয়ার যেটা সেটাতেও কিন্তু ব্যাকলাইট আছে, বাট এইটাতে দেওয়া হয়নি। ইভেন এটা যে হায়ার ভেরিয়েন্ট আছে, আমি ভেবেছিলাম হায়ার ভেরিয়েন্টটাতে হয়তো বা তারা দিয়ে দিবে ব্যাকলাইট, বাট সেটাও করে নাই। হায়ার ভেরিয়েন্টে জাস্ট আপনি স্টোরেজটা বেশি পাবেন এবং টাচ আইডি পাবেন, জাস্ট লক আনলক করার জন্য, ফিঙ্গারপ্রিন্ট আর কি। আমার মনে হয় ব্যাকলাইটটা অনেক বেশি দরকার ছিল, বাট স্টিল তারা হয়তো বা একটু ডিফারেন্সিয়েট করার জন্য, অন্য মডেল থেকে ডিস্টেন্স ক্রিয়েট করার জন্যই এই কাজটা করেছে। তবে এখানে আমাদের হাতে যে কালার ভেরিয়েন্টটা আছে এটার কিন্তু কিবোর্ডটা হোয়াইট কালারের, যার ফলে একটু মানে যদি মিনিমাম লাইট থাকে তাহলে ভিজিবল হবে, বাট একদমই ডার্ক এনভায়রনমেন্টে গেলে এটা খুব একটা ভিজিবল হয় না। ডিসপ্লে ব্রাইটনেস যদি আপনি ফুল দিয়ে রাখেন এবং ডিসপ্লেটা যদি একটু সোজা করে রাখেন তাহলে কিছুটা ভিজিবল হয়, বাট দেন এগেইন তখন আপনাকে আর কি ভিজিবিলিটি স্যাক্রিফাইস করতে হবে। সো আমার মনে হয় ব্যাকলাইটটা দিয়ে দিলে ভালো হতো। এর বাইরে কিবোর্ডের টাইপিং এক্সপিরিয়েন্স একদম স্পট অন ছিল। আমি ম্যাকবুক প্রো ব্যবহার করেছি ব্যক্তিগত ল্যাপটপ হিসেবে, M1 এয়ারটাও আমরা ব্যবহার করছি, এবং এই সবগুলোর সাথে যদি এটার কম্পেয়ার করি তাহলে নর্মালি কিবোর্ডের যে টাইপিং এক্সপিরিয়েন্স ম্যাকবুকের সাথে অন্যান্য ল্যাপটপকে একদম কম্পেয়ারই করা যাবে না। উইন্ডোজের বেশিরভাগ ল্যাপটপই একদম এটা ধারে কাছেও আসতে পারবে না টাইপিং কমফোর্ট এবং এই কিবোর্ডের কোয়ালিটির দিক থেকে। তবে এটার কিবোর্ডের যে টাইপিং এক্সপিরিয়েন্স সেটা খুবই ভালো ছিল। অ্যাটলিস্ট আপনি যদি এই প্রাইস রেঞ্জের অন্যান্য উইন্ডোজ ল্যাপটপের সাথে কম্পেয়ার করেন তাহলে মাচ বেটার। তবে আপনি যদি ম্যাকবুক M1 এয়ারের সাথে কম্পেয়ার করেন, যেটা আমরা করছিলাম এবং সাইড বাই সাইড রেখে টাইপ করছিলাম, তখন আমাদের কাছে মনে হচ্ছিল ম্যাকবুক এয়ারটা একটু বেটার। সেটার বাটনগুলো একটু বেশি স্টার্ডি ছিল, এটা আমাদের কাছে একটু লুজ মনে হয়েছে বাটনগুলো। যদিও টাইপিং এক্সপিরিয়েন্সে মেজর ডিফারেন্স আসে না, তারপরেও এটা নোটিসেবল ছিল। আরেকটা জিনিস আপনি নোটিস করবেন সেটা হচ্ছে ট্র্যাক প্যাডে একটা পরিবর্তন আছে। ইউজুয়ালি আপনারা যারা ম্যাকবুক ব্যবহার করেন নর্মালগুলো, M সিরিজেরগুলো স্পেশালি, সেগুলোতে কিন্তু ফোর্স টাচ বাটন দেওয়া হয়। তার মানে সেখানে আসলে ফিজিক্যাল বাটন খুবই সামান্য থাকে, জাস্ট হ্যাপটিক ফিডব্যাকের মাধ্যমে ওই ফিলিংটা দেওয়া হয় যে আপনি বাটনে প্রেস করতেছেন। বাট এই ম্যাকবুক নিওতে কিন্তু একদম ফিজিক্যাল বাটন দেওয়া হয়েছে, যদিও খুবই হাই কোয়ালিটির
অ্যাক্টিভিটির বাটনই এখানে দেওয়া হয়েছে। যে কোনো কর্নারে যদি আপনি প্রেস করেন তাহলে পুরো টাচপ্যাডটা একেবারে নিচে যায় এবং উপরে ওঠে, যেটা আবার অনেক উইন্ডোজ ল্যাপটপে, বেশিরভাগ উইন্ডোজ ল্যাপটপে অ্যাকচুয়ালি হয় না। উইন্ডোজ ল্যাপটপে আপনি যে কোনায় প্রেস করবেন দেখবেন ওই কোনাটা শুধুমাত্র ভিতরে যাচ্ছে। সো এটার এক্সপিরিয়েন্স খুবই কাছাকাছি ছিল। যারা ইনএক্সপিরিয়েন্সড মানে যারা ম্যাকবুক রেগুলার ব্যবহার করে না তারা হয়তো ডিফারেন্স খুব একটা বুঝবে না, বাট রেগুলার যদি আপনি ব্যবহার করেন তাহলে এই ডিফারেন্সটা বুঝতে পারবেন। অলদো এটা টাচপ্যাডের কোয়ালিটি নিয়ে আমার কোনো কমপ্লেন নাই, সকল ধরনের অ্যাপলের যে জেস্টারগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারবেন, এবং উইন্ডোজ ল্যাপটপ ব্যবহার করার পরে ম্যাকবুকে আসার পরে আমার মনে হয় বেশিরভাগ মানুষ সবচেয়ে বেশি ডিফারেন্স নোটিস করে এই ট্র্যাকপ্যাডের মধ্যে, অ্যান্ড এই ট্র্যাকপ্যাডের কোয়ালিটিটা নিঃসন্দেহে সলিড ছিল। অলরাইট, এইবার আসি পারফরমেন্সে। অনেকেই হয়তো একটু স্কেপটিক্যাল থাকতে পারেন, কারণ শুরুতে আমরা বলছিলাম যে এটাতে মোবাইলের প্রসেসর ব্যবহার করা হয়েছে। ইয়েস, ইউ হার্ড মি রাইট। এই ল্যাপটপটাতে যে প্রসেসর ব্যবহার করা হয়েছে, লেট মি কারেক্ট মাই সেলফ, এসওসি যেটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে অ্যাপলের A18 Pro। আপনারা হয়তো আবার নামটা শুনেছিলেন আর আগে, কারণ লাস্ট ইয়ারের আইফোন 16 প্রো বা প্রো ম্যাক্সে যে এসওসি ব্যবহার করা হয়েছিল সেম জিনিসটাই কিন্তু এটাতে দেওয়া হয়েছে, জাস্ট এখানে জিপিইউ এর কোর কাউন্ট একটা কম। নাও এই প্রসেসরটা ফোনের জন্য বানানো হলেও এটাকে আন্ডারমাইন করার কোনো সুযোগ নাই, কারণ এটার পারফরমেন্স অনেক উইন্ডোজ ল্যাপটপের চাইতে মাচ বেটার। তবে অ্যাকচুয়াল পারফরমেন্সটা আপনাদেরকে জানানোর আগে দুইটা লিমিটেশনের কথা আমি বলতে চাই এই এসওসির, যে দুইটা লিমিটেশনের কারণে এইটাকে কিছুটা বটলনেক মনে হইতে পারে। প্রথম যে লিমিটেশনটা সেটা হচ্ছে এটার পোর্টস। এখানে আমরা শুরুতেই বলেছি দুইটা পোর্টস জাস্ট দেওয়া হয়েছে, এবং একটা হচ্ছে USB 2 আর একটা USB 3। এখানে কিন্তু চাইলে দুইটা USB 3 তারাও দিতে পারবে না, কারণ এটা এসওসির লিমিটেশন। সেকেন্ড যে লিমিটেশনটা সেটা হচ্ছে র্যাম। এটাতে সর্বোচ্চ 8GB র্যামই সাপোর্ট করবে, এবং এটাতে 8GB দেওয়া হয়েছে, চাইলেও এটাতে 16GB বা তার উপরে দেওয়া পসিবল না। যে কারণে পারফরমেন্সে যদি কোনো রকমের বটলনেক আপনারা খেয়াল করেন তাহলে আমার মনে হয় বেশিরভাগ মানুষ কেবলমাত্র র্যামের লিমিটেশনটাই পাবেন, আর বাকি জায়গাতে কোনো ধরনের লিমিটেশন পাবেন না। ফর এক্সাম্পল, এটা যদি সিঙ্গেল কোর পারফরমেন্সের কথা আমরা বলি, আমরা বেশ কিছু বেঞ্চমার্ক রান করেছিলাম। আমরা বোথ ম্যাকবুক M1 এয়ারেও রান করেছি এবং ম্যাকবুক নিওতেও, এবং এই দুইটার মধ্যে ভাই সিঙ্গেল কোর পারফরমেন্স এটা আনএক্সপেক্টেডলি বেটার ছিল, এবং ম্যাকবুক নিওর সিঙ্গেল কোর পারফরমেন্স ম্যাকবুক এয়ার থেকে অলমোস্ট 40% বেটার। ইভেন ম্যাকবুক M2 M3 এয়ার থেকেও এটার পারফরমেন্স বেটার, জাস্ট M4 এ গিয়ে সিঙ্গেল কোর পারফরমেন্সে এটা ধরা খেয়ে যায়। বাট আপনি যদি মাল্টি কোর পারফরমেন্সের কথা বলেন তখন আবার সিনারিওটা পাল্টে যায়। মাল্টি কোরের বেলায় ম্যাকবুক নিও এবং ম্যাকবুক এয়ার খুব কাছাকাছি পারফর্ম করে, একদম 19-20 ডিফারেন্স। আমাদের কাছে ম্যাকবুক এয়ারের পারফরমেন্স সামান্য একটু বেটার মনে হয়েছে, বাট অনেকেরই রেজাল্টে দেখলাম যে নিওর পারফরমেন্স 3-4% একটু বেটার। সো এটা একটু কম বেশি হইতেই পারে, বাট আপনারা ধরে নেন যে মাল্টি কোর পারফরমেন্স এই দুইটার খুবই কাছাকাছি। সো আমরা যদি এই পুরো বেঞ্চমার্কের স্কোরটাকে ট্রান্সলেট করে রিয়েল লাইফ পারফরমেন্সে নিয়ে আসি, তাহলে প্রথম যেই কাজটা আপনারা এই ল্যাপটপটা দিয়ে একদম ইজিলি করতে পারবেন সেটা হচ্ছে ইন্টারনেট ব্রাউজিং। উইন্ডোজ ল্যাপটপে অনেকেই গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে কয়েকটা ট্যাব ওপেন করলে ল্যাগ করে, হ্যাং করে, এই ধরনের প্রবলেম পান, বাট এই ল্যাপটপটাতে একদমই পাবেন না সেটা। একদম আমরা মানে 40-50টা ট্যাব করে ওপেন করেও দেখেছি, এটাতে কোনো ধরনের প্রবলেম হয় না। আপনি ইন্টারনেট ব্রাউজিং যে কোনোভাবে আপনি করতে চান করতে পারবেন, বিকজ সিঙ্গেল করে এটার পারফরমেন্স কিন্তু দুর্দান্ত। এর বাইরে আপনি যদি অফিস ওয়ার্ক করেন, এটাতে যে কোনো ধরনের ওয়ার্ড প্রসেসিং আপনি খুব ইজিলি করতে পারবেন। কন্টেন্ট ওয়াচিং তো একদম ব্রিজ, আপনি ভিডিও দেখেন, মুভি দেখেন, যা কিছু করেন না কেন, এই ধরনের বেসিক কাজগুলো করতে গিয়ে আপনি এই ল্যাপটপটা নিয়ে কোনো ধরনের প্যারা খাবেন না। এখন অনেকে বলতে পারেন যে ভাই এই কাজটা আমি 30,000 টাকার একটা উইন্ডোজ ল্যাপটপ দিয়েও করতে পারি, বাট এক্সপিরিয়েন্সটা এখানে ম্যাটার করে। আপনি 30,000 টাকার একটা উইন্ডোজ ল্যাপটপে যখন ইন্টারনেট ব্রাউজ করতে যাবেন তখন দেখবেন একটা ওয়েব পেজ লোড করার পরে যখন আপনি স্ক্রোল করতে যাবেন পেজটা আটকে যাচ্ছে, ওই ধরনের প্রবলেমগুলো এটাতে পাবেন না। এটা একদম বাটারি স্মুথ হবে। ইভেন ভিডিও এডিটিংয়ের মতো একটু কঠিন কাজও এই ল্যাপটপটা খুব ইজিলি হ্যান্ডেল করতে পারবে, অ্যাটলিস্ট যদি আপনি 1080p ভিডিও এডিট করেন। আমরা বোথ ডাভিঞ্চি রিজলভ এবং প্রিমিয়ার প্রো দিয়ে এটাতে এডিটিংয়ের টেস্ট করেছি, এবং 1080 ফুটেজ যদি আপনি বেসিক এডিট করেন, একটা টাইমলাইনে একটা লেয়ারের মধ্যে ফুটেজ নিয়ে আর 2-3টা বিরল নিয়ে যদি আপনি এডিট করতে চান, খুব ইজিলি এডিট করতে পারবেন, কোনো ধরনের প্রবলেম হবে না। 4K এডিটও আপনি করতে পারবেন। প্রক্সি বলে একটা শব্দ আছে, আপনারা সবাই হয়তো জানেন, প্রক্সি করে তো ডেফিনেটলি আপনি এডিট করতে পারবেন। এর বাইরে আপনি 4K তে লাইক সিঙ্গেল লেয়ার একটু কালার গ্রেড করে হালকা পাতলা এডিট যদি করতে চান, একটু রেজুলেশনটা কমিয়ে, প্রিভিউ রেজুলেশনটা কমিয়ে, তাহলে আপনারা এডিট করতে পারবেন। তবে ডেফিনেটলি হার্ডকোর এডিটিং এটাতে করা যাবে না, এবং সেটা রিকমেন্ডেডও না। এই ধরনের একটা ল্যাপটপ থেকে যে বেসিক এডিট করা যায় সেটাই বেশি। ইভেন ফটো এডিটিং এর কথা যদি বলেন তাহলে ফটোশপ এবং লাইটরুমের মতো সফটওয়্যারগুলো খুব ইজিলি আপনারা এই ল্যাপটপে ব্যবহার করতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে সব কাজই যদি এই ল্যাপটপ দিয়ে খুব ইজিলি করা যায় তাহলে ল্যাকিংটা কোথায়? ল্যাকিংটা হচ্ছে গিয়া মাল্টিকোর পারফরমেন্সে। সো যখনই আপনি ভিডিও রেন্ডার করতে যাবেন, কিংবা আপনি যদি কোড কম্পাইল করেন, অথবা এখন অনেকেই এআই মডেল ট্রেন করে লোকালি, সেই সব কাজ যদি করতে যান তখন কিন্তু এই ল্যাপটপটা অনেকাংশেই পিছিয়ে যাবে। এছাড়া গেমিংয়ের জন্য ম্যাকবুক খুব একটা ফেমাস না, এটা আপনারা সবাই জানেন। গেম এই প্ল্যাটফর্মে খুব একটা বেশি সাপোর্টই করে না, এটা হচ্ছে গিয়ে একটা বটলনেক। এর বাইরে যদি যে গেমগুলো সাপোর্ট করে সেগুলো কিন্তু খুব ইজিলি আপনি খেলতে পারবেন, কারণ গেমেও কিন্তু মাল্টি কোরের চাইতে সিঙ্গেল কোর টাইপ বেশি প্রেফার করে। তবে এখানে গেমিংয়ের কথা যদি বলি তাহলে এটার যে জিপিইউটা আছে সেটা কিন্তু কিছুটা ল্যাকিং হবে, আপনি যদি স্পেশালি ম্যাকবুক M1 এয়ারের সাথে কম্পেয়ার করেন, কিংবা এই প্রাইস রেঞ্জে অনেক উইন্ডোজ ল্যাপটপ আছে
যেগুলোতে বেটার জিপিইউ পারফরমেন্স প্রোভাইড করে থাকে। গেম নিয়ে আরও ইনডেপথ আলোচনা আমরা উইন্ডোজ ল্যাপটপের সাথে যখন কম্পারিজনে যাব তখন করব, সো সেটার জন্য অপেক্ষা করবেন প্লিজ। তবে এখানে আরেকটা জিনিস খুব ইন্টারেস্টিং আমরা ইউটিউবে রিসেন্টলি নোটিস করলাম, অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা এই ল্যাপটপের ব্যাকপার্টটা খুলে সেখানে একটা থার্মাল প্যাড লাগিয়ে দিচ্ছে, আর এতে করে এই ল্যাপটপের যে ব্যাকপার্টটা আছে এই পুরোটাই একটা হিট ডিসিপেশনের অবজেক্ট হয়ে যাচ্ছে, যার ফলে এই ল্যাপটপের পারফরমেন্স 20%-এর মতো বেটার হয়ে যাচ্ছে। মানে এটা আমার কাছে খুবই অদ্ভুত লেগেছে যে এই ল্যাপটপের পারফরমেন্স অলরেডি অনেক বেটার, আরও 20% বেটার হয়ে গেলে এটা তো ম্যাকবুক এয়ার থেকে মাছ বেটার হয়ে যাচ্ছে এবং ম্যাকবুক এয়ারকেও বিট করে ফেলতেছে। এটা হয়তো বা অ্যাপল ইচ্ছা করেই করে নাই, আর নিচের পার্টটা বেশি গরম হয়ে গেলে আপনি হচ্ছে কোলে রেখে ইউজ করতে পারবেন না, এটার একটা ডিসঅ্যাডভান্টেজ। তার মানে এখানে বোঝা যাচ্ছে যে এই ল্যাপটপের পটেনশিয়াল কিন্তু আরও ছিল, অ্যাপল যদি চাইতো এটাকে স্ট্রেচ করতে তাহলে কিন্তু আরও স্ট্রেচ করতে পারতো, বাট তারা হয়তো ইচ্ছা করেই করে নাই, বা এই ল্যাপটপকে আরও বেশি কমফোর্টেবল করার জন্য বা দীর্ঘমেয়াদী করার জন্য হয়তো বা ফুললি স্ট্রেচ করে নাই, এবং ডেফিনেটলি তাদের প্রোডাক্টের যে সেগমেন্টগুলো আছে সেগুলোকে আলাদা রাখার জন্য এই কাজটা করে নাই। আদারওয়াইজ অনেক কিছু দেখে কিন্তু এটাকে মনে হতে পারে যে ম্যাকবুক এয়ার থেকে বেটার ডিল। যাই হোক, ভিডিও শেষে আমরা আসলে এই ডিসকাশনে আসবো যে এয়ারটা বেটার ডিল নাকি এটা বেটার ডিল। আর একটা ল্যাপটপের পারফরমেন্স মেজার করার আরেকটা বড় ইউনিট হচ্ছে ব্যাটারি ব্যাকআপ। কারণ আপনার ল্যাপটপ যদি অনেক দ্রুত দৌড়ায়, কিন্তু 1 কিলোমিটার সর্বোচ্চ দৌড়াইতে পারে, এরপরেই বন্ধ হয়ে যায়, তাইলে কিন্তু সেটা হবে না। আপনার ল্যাপটপকে জোরে দৌড়াইতে হবে, পাশাপাশি যাইতেও হবে 10-12 কিলোমিটার। মানে আমি একটা জাস্ট রেফারেন্স দিলাম আর কি। এই ল্যাপটপটা কিন্তু সেকেন্ডটা ট্রু, তার মানে এটা দৌড়ায় যত দ্রুত, ব্যাটারি ব্যাকআপও কিন্তু তত বেশি পাওয়া যায়। আর এটাতে যেহেতু মোবাইল এসওসি ব্যবহার করা হয়েছে, যার ফলে কিন্তু এটা আরও বেশি পাওয়ার এফিশিয়েন্ট। সো এই ল্যাপটপের যে ব্যাটারি সাইজটা সেটা হচ্ছে 36.5 ওয়াট আওয়ারের। আমরা যদি ম্যাকবুক এয়ারের সাথে কম্পেয়ার করি তাহলে এটাতে 53.8 ওয়াট আওয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। সো বুঝতেই পারছেন সিগনিফিকেন্টলি বড় ব্যাটারি কিন্তু এটাতে দেওয়া হয়েছে। কিন্তু ব্যাটারি ব্যাকআপের কথা যদি বলেন তাহলে খুবই সিমিলার। অ্যাপল ক্লেম করছে ম্যাকবুক নিওতে আপনারা 16 ঘন্টা ভিডিও স্ট্রিম করতে পারবেন, আর ম্যাকবুক এয়ারে ক্লেম করা ছিল 18 ঘন্টা, মানে 2 ঘন্টার জাস্ট ডিফারেন্স, বাট ব্যাটারির সাইজের পার্থক্য কিন্তু দেখতে পাচ্ছেন বিশাল। সেই সাথে ওয়েব ব্রাউজিং এর কথা যদি বলেন তাহলে ম্যাকবুক নিওতে অ্যাপল ক্লেম করছে 11 ঘন্টা, আর ম্যাকবুক এয়ার যেটা সেটাতে ক্লেম করা হচ্ছে 15 ঘন্টা। এখন অ্যাপলের যে এই ক্লেমগুলো, অনেকেই বলতে পারেন যে এই ক্লেম থেকে রিয়েল লাইফে পারফরমেন্স কি সিমিলার পাওয়া যায়? টু বি অনেস্ট, আমাদের টেস্টে পাশাপাশি অ্যাপলের প্রিভিয়াস যত ক্লেম ছিল সবগুলো যদি বিবেচনা করা হয় তাহলে আসলে তাদের যে ক্লেমগুলো আছে এগুলোর খুব কাছাকাছি রেজাল্ট পাওয়া যায়। মানে অনেক উইন্ডোজের ব্র্যান্ড আছে বা স্মার্টফোনের অনেক ব্র্যান্ড আছে যেগুলো আকাশ কুসুম ক্লেম করে বসে থাকে, অ্যাপলের ক্লেমগুলো কিন্তু সেরকম হয় না। তারা যেটা ক্লেম করে সেটা খুব কাছাকাছি রেজাল্ট পাওয়া যায়, অ্যান্ড আমরা টেস্ট করেও সিমিলার টাইপের রেজাল্টই পাচ্ছিলাম। তবে এই 11 ঘন্টা 16 ঘন্টার নাম্বারটা শুনে কেউ ভাইবেন না যে আপনার এই ল্যাপটপে 11 ঘন্টা এবং 16 ঘন্টায় ব্যাটারি ব্যাকআপ দিবে, কারণ আপনার কাজের উপর ডিপেন্ড করে ব্যাটারি ব্যাকআপ কিন্তু কম বেশি হবে। সো আমরা জাস্ট ভিডিও স্ট্রিমিং এবং ওয়েব ব্রাউজিংয়ের কথা বলছি। আপনি যদি এর চাইতেও আরও বেশি কোনো কাজ করেন বা হেভি কোনো কাজ করেন তাহলে কিন্তু ব্যাকআপ আরেকটু কমবে ডেফিনেটলি। আমরা জাস্ট ব্যাটারি ব্যাকআপের একটা ইউসেজ রেফারেন্স দিলাম। ওয়েবক্যামের পারফরমেন্সের বেলায়ও কিন্তু ম্যাকবুক নিও খুবই ভালো পারফর্ম করে। আমরা এখন এই দুইটা ল্যাপটপ মানে ম্যাকবুক নিও এবং ম্যাকবুক এয়ার এই দুইটা দিয়েই কিন্তু ওয়েবক্যাম দিয়ে রেকর্ড করছি এবং আপনারা ডিফারেন্সটা বুঝতে পারছেন। ম্যাকবুক নিওতে আপনারা খেয়াল করবেন কোনো ধরনের নয়েজ নাই আশেপাশে, কিন্তু ম্যাকবুক এয়ারের আশেপাশে প্রচুর পরিমাণে নয়েজ আছে। এই নয়েজটা এখানে রিডিউস করার কারণে ছবিটা যদিও দেখতে কিছুটা সফট মনে হচ্ছে, বাট ওভারঅল কিন্তু পারফরমেন্স এটার বেটার। ইভেন ম্যাকবুক নিওতে 1080p রেজলিউশনের ওয়েবক্যাম আছে, আর ম্যাকবুক এয়ারে কিন্তু আছে মাত্র 720p। মাইক্রোফোনের বেলায় যদিও ম্যাকবুক এয়ার থেকে ম্যাকবুক নিওতে একটা মাইক কম আছে, তবে সাউন্ড কোয়ালিটি যেটা সেটা কিন্তু খুব ডে অ্যান্ড নাইট ডিফারেন্ট না, এবং মাইক্রোফোনের কোয়ালিটিও খুবই ভালো। আর এই ওয়েবক্যাম যখন টেস্ট করতেছিলাম তখন উইন্ডোজ ল্যাপটপগুলো কোনায় বসে প্রচণ্ড পরিমাণে লজ্জা পাচ্ছিল, কারণ তাদের যে কোয়ালিটি ভাই, তাদের 3-4 লাখ টাকার ল্যাপটপেরও ওয়েবক্যামের কোয়ালিটিটার ধারে গেছেও নাই। সো সেইটা নিয়ে আমরা কথা নাই বলি, লজ্জার বিষয় সেটা। আর এটা যে স্পিকারটা আছে, স্পিকারটা হচ্ছে দুই পাশে দেওয়া হয়েছে, অ্যান্ড স্যাডলি এই দুইটা স্পিকার আসলে মানে আউটওয়ার্ড ফেসিং, এটা কিন্তু ইনওয়ার্ড ফেসিং না, মানে আপনার চেহারার দিকে ফেস করা না। অলদো সাউন্ড শোনার সময় এরকম কোনো ফিলিং আমি পাচ্ছিলাম না। আউটওয়ার্ড ফেসিং হইলেও সাউন্ডটা ফুল লাগতেছিল, সাউন্ডটা লাউড ছিল বেশ, যদিও সামান্য একটু বেটার লেগেছে আমার কাছে ম্যাকবুক এয়ার এর স্পিকার। বাট আপনি যদি উইন্ডোজ ল্যাপটপের কথা বলেন, আমরা বারবার উইন্ডোজ ল্যাপটপ কেন মেনশন করতেছি, অলদো ডেডিকেটেড একটা ভিডিও আমরা করবো সেপারেটলি, বাট একটু রেফারেন্সের জন্য আপনাদেরকে বলছি, যেহেতু আমরা দীর্ঘদিন ধরে উইন্ডোজ ল্যাপটপ টেস্ট করি, ইউজ করি। সো সেই এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি যে উইন্ডোজ অনেক ল্যাপটপ থেকে এটার স্পিকার মাচ বেটার, মাচ ফুলার, এবং একটু লাউডও ছিল সাউন্ডটা। ফাইনালি অপারেটিং সিস্টেমটা নিয়ে একটু কথা বলি। ওয়েল, এই ল্যাপটপটা যেহেতু লার্জলি উইন্ডোজের সাথে কম্পেয়ার করা হচ্ছে, স্পেশালি আমরা যদি M1 সিরিজের ল্যাপটপগুলোর কথা বলি, ম্যাকবুকের কথা বলি, সেগুলো কিন্তু উইন্ডোজের সাথে খুব একটা কম্পেয়ার করা হয় না। বাট এইটা হাতে নেওয়ার পরে সবার আগে মানুষ উইন্ডোজ ল্যাপটপের সাথে কম্পেয়ার করে। সো আপনি যদি অপারেটিং সিস্টেমের কথা বলেন তাহলে এই মুহূর্তে উইন্ডোজ 11-এর যা অবস্থা ভাই, সেই অবস্থায় এই ম্যাকবুকটাকে সব দিক থেকেই মাচ বেটার অপশন মনে হচ্ছে অপারেটিং সিস্টেমের বেলায়। আপনি যদি ম্যাকবুক ইউজার হন তাহলে তো কোনো কথাই নাই, চোখ বন্ধ করে এটা আপনার জন্যই। বাট আপনি যদি উইন্ডোজ ইউজার হন তারপরে আপনি একটু ট্রাই করে দেখতে পারেন। উইন্ডোজ ইউজাররা ম্যাক খুব একটা বেশি এনজয় করে না, বাট আপনি যদি একটু ইউজ টু হইতে পারেন তাহলে কিন্তু এই অপারেটিং সিস্টেমটা দেখবেন আপনার কাছেও ভালো
লাগবে, কিছু কিছু ফিচার আপনি অনেক বেশি মিস করবেন, তবে পারফরমেন্সের বেলায় কিন্তু এটা ভাই আনবিটেবল। এছাড়া ওয়্যারলেস কানেক্টিভিটির বেলায় এটাতে ওয়াইফাই 6E আছে এবং ব্লুটুথ ভার্সন হচ্ছে 6। আর যদি ওয়্যার্ড কানেক্টিভিটির কথা বলি তাহলে কয়েকবারই বলছি, দুইটা পোর্ট আছে, USB-C দুইটাই, এই দুইটার কোনোটাই থান্ডারবোল্ট না। ম্যাকবুক এয়ারে কিন্তু দুইটাই থান্ডারবোল্ট। সো এখানে আপনি সিঙ্গেল ডিসপ্লে আউটপুটই পাবেন, কিন্তু সেটা 4K 60 FPS পর্যন্ত সর্বোচ্চ পাবে, এবং দুইটা USB-C থাকার কারণে কিন্তু আপনি ভালো অপশন পাচ্ছেন। আমি ফার্স্টে ভেবেছিলাম যে তারা যদি একটা ম্যাক্সিফ দিত আরেকটা USB-C দিত তাহলে কিন্তু ধরা খেয়ে যেতেন। সো ম্যাক্সিফটা এখানে স্যাক্রিফাইস করতে হচ্ছে, বাট এই দুইটা USB-C দেওয়ার কারণে কিন্তু ভালো রেজাল্ট মোটামুটি পাওয়া যাচ্ছে। ওকে, সো ফাইনালি যদি কনক্লুড করি তাহলে শুরুতে যে কথাটা বলে শুরু করেছিলাম যে বাংলাদেশের মার্কেটে আসলে এই ল্যাপটপটা কতটা বাজেট কিলার বা কতটা উইন্ডোজ ল্যাপটপ কিলার, সেটা খুব বড় একটা প্রশ্ন। ইন্টারন্যাশনালি সবাই বলতেছে হ্যাঁ উইন্ডোজ ল্যাপটপকে একদম তুড়ি মেরে উড়িয়ে দিচ্ছে এটার প্রাইস, বাট বাংলাদেশে আসলে কিন্তু সেই সিনারিওটা একটু ডিফারেন্ট হয়ে যাচ্ছে। কারণ বাজেটের কথা যদি বলেন তাহলে বাংলাদেশি মানুষের যদি বাজেটের কথা বলেন তাহলে 50,000 হচ্ছে একদম এন্ট্রি বা বাজেট লেভেলের ল্যাপটপ, বাট এইটার দাম কিন্তু 85,000 টাকা, এবং আপনি যদি হায়ার ভেরিয়েন্টের কথা বলেন তাহলে সেটা অলমোস্ট 1 লাখে যায় টাচ করতেছে, 98,000 টাকা। সেই বিবেচনা করলে বাংলাদেশে কোনোভাবেই এটাকে বাজেট ল্যাপটপ বলা যাবে না ডেফিনেটলি, বাট আপনি যদি বাজেট থেকে সামান্য একটু বাড়াইতে পারেন তাহলে যে কোনো উইন্ডোজ ল্যাপটপ আপনি যদি সামনে নিয়ে আসেন সেগুলো না নিয়ে এইটাকে একটা বেটার অপশন মনে হতে পারে, নাকি হবে না? এটা অবশ্য আমরা আমাদের যে ফুল ভিডিওটা আসবে কম্পারিজনের উইন্ডোজ ল্যাপটপের সাথে সেখানে আপনারা ফাইনাল ডিসিশনটা পাবেন। এর বাইরে এই ল্যাপটপটা নিয়ে যদি আমি ইন জেনারেল একটা কমেন্ট করি তাহলে বলবো এইটা অ্যাপলের মানে গত কয়েক বছরের একটা মানে আমি বলবো M1 চিপ যখন তারা লঞ্চ করছিল ওইটা ছিল তাদের লাইক গড লেভেলের একটা মুভ, অ্যান্ড সেকেন্ড গড লেভেলের মুভ হচ্ছে গিয়ে তাদের এইটা। এমন একটা জায়গায় তারা পেনিট্রেট করছে এখন মার্কেটের, এমন একটা জায়গায় তারা হিট করছে যার কারণে উইন্ডোজ যত ম্যানুফ্যাকচারার আছে উইন্ডোজ ল্যাপটপের প্রত্যেকেই নড়েচড়ে বসছে, অ্যান্ড প্রত্যেকেরই টনক নড়ছে যে না ভাই এবার কিছু একটা করতে হবে, আর নইলে কিন্তু পুরো মার্কেট খেয়ে দিবে এই ল্যাপটপটা। অ্যান্ড সেই পরিস্থিতি কিন্তু আস্তে আস্তে তৈরি হবে। জাস্ট ইমাজিন করেন যে এটা যে নেক্সট মডেল আসবে সেটাতে আর কি কি রিফাইনমেন্ট থাকবে, তখন কিন্তু আরও অনেক কিছু আসবে ডেফিনেটলি। সো অ্যাপলের ইকোসিস্টেমে ঢুকার একটা ডোরওয়ে হচ্ছে এটা। তবে আমি আপনাদেরকে ওয়ার্ন করে নেই আগেই, এই ইকোসিস্টেমে একবার ঢুকলে কিন্তু বের হওয়া খুব কঠিন। সো আপনি যদি ঢুকতে চান তাহলে ঢুকেন। তবে এই ল্যাপটপটা কাদের জন্য সেইটা যদি ফাইনালি বলে শেষ করি তাহলে যারা স্টুডেন্ট আছেন, যারা অফিস গোয়িং পার্সন আছেন, যারা টুকটাক খুবই সামান্য পরিমাণে ভিডিও এডিট, ছবি এডিট এই কাজগুলো করেন, পোর্টেবল ডিউরেবল ভালো ব্র্যান্ডের একটা ল্যাপটপ খুঁজতেছেন, এই ব্র্যান্ড নিয়ে তো আর নতুন করে বলার কিছু নাই, তাদের জন্য এটা ডেফিনেটলি রেকমেন্ডেড থাকতে পারে। তবে আপনি যদি একটু পাওয়ার ইউজার হন, একটু হেভি ইউজার হন, একটু আমাদের মতো টেক স্যাভি হন, এবং আপনি যদি নতুন নতুন জিনিস এক্সপেরিমেন্ট করতে চান, কিছু কিছু ফিচার আছে যেগুলো এটাতে কম আছে, যেমন কিবোর্ডে ব্যাকলাইট নাই, ট্রুটোন নাই ডিসপ্লেতে, এই ধরনের ফিচারগুলো যদি আপনার জন্য অনেক বেশি জরুরি হয় তাহলে আবার এই ল্যাপটপটা আপনার জন্য না। তারপরেও এই ল্যাপটপের এক্সাক্ট প্রাইসটা জানতে আপনারা আনবক্সিং ট্যাগের সাথে যোগাযোগ করবেন, ভিডিও ডিসক্রিপশনে সব ডিটেল দেওয়া আছে। এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আমাদের পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।